গুড ইভিনিং এভরিওয়ান। আমি ডাক্তার গোপেশ চন্দ্র রায়, এইচডি হোমিও মেডিকেল একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। চতুর্থ বর্ষের শল্যবিদ্যা সার্জারির আজকে দ্বিতীয় ক্লাস। আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন, আমি আপনাদের সবাইকে অনুরোধ করব পাশে আপনারা আমার যদি হাতের পাশে আপনারা খাতা কলম রাখেন তাহলে কিছু নোট করার জন্য সুবিধা হবে। এবং আপনারা আপনাদের যে আমাদের গুগল মিটের যে আনমিউট অপশন আছে আপনারা সেটা ব্যবহার করে এখানে দেখেন। আমি কিছু আইকন ব্যবহারটা এখানে নিয়ে আসছি। আমরা বিশেষ করে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে আমার খুব সুন্দর লেগেছিল আইকনগুলো, আমি এখানে তুলে ধরেছি। তো আমাদের মেডিকেলও অনেক আইকন ব্যবহার হয় যেগুলো আমি আজকে আলোচনা করব। বিগত ক্লাসে আমি বলেছিলাম যে আমাদের আইকন এবং বিভিন্ন মেডিকেল অ্যাব্রিভিয়েশন রয়েছে, সেগুলো আমাদেরকে জানতে হবে। আমরা সাধারণত যারা গ্রাজুয়েশন করছি বা পোস্ট গ্রাজুয়েশন, বিভিন্ন বইতে আপনার বিভিন্ন আইকন রয়েছে। এই আইকনগুলোর মূল উদ্দেশ্যটা কি যদি একটু কাইন্ডলি দেখেন, এখানে আমরা ভালোভাবে যদি দেখি, এখানে এই যে চিহ্নটা, এই চিহ্নটার মাধ্যমে কি হচ্ছে আমরা বুঝতে পারি যে এখানে আপনাকে বলা হচ্ছে এই অংশটা পড়তে হবে এবং বিশেষভাবে আপনাকে লক্ষ্য করতে হবে। এবং এই আইকনগুলো কখন ব্যবহার করা হয়? এই আইকনগুলো সাধারণত ব্যবহার করা হয় আমাদের সাধারণত যে সকল বই আমরা নিজেরা পড়ে থাকি এবং পাঠের জন্য সুবিধার জন্য আপনার বিভিন্ন আইকন ব্যবহার করা হয়। কিছু কিছু অংশ আছে আমাদেরকে বারবার পড়তে হবে, যেটা অবশ্যই পাঠ করতে হবে, বা একটা পুরো অধ্যায়ের সারাংশ বা সারমর্মটা যেখানে বর্ণনা করা আছে সেখানে দেখাচ্ছে এই আইকনটা ব্যবহৃত হচ্ছে। এরপরে দেখা যাচ্ছে আমরা ছবির যে আইকনটা রয়েছে আমরা সেই আইকনটা ব্যবহার করে থাকি বিভিন্ন সময় দেখতে হবে, এটা বোঝানোর জন্য। সম্পূর্ণ লেসনটা হয়ে গেল, কিন্তু আপনার মূল্যায়নের জন্য দেখা যাচ্ছে আপনার কিছু শর্ট নৈবেত্তিক দেওয়া আছে যে বিষয়টা ভালোভাবে বোঝা গেল কিনা, এর জন্য এটা ব্যবহার করা হয়। এবং ক্লাস শেষে আপনার সেশন শেষে লেসন শেষে আপনার যে পাঠোত্তর যে মূল্যায়ন, তার জন্য এই আইকনটা ব্যবহার করা হচ্ছে। এবং উত্তর মালা রয়েছে, এক একটা লেসনের শেষে দেখা যাচ্ছে কোথাও উত্তর দেওয়া থাকে, সেখানে সংক্ষেপে কিন্তু কি অর্থাৎ চাবি হিসাবে দেওয়া থাকে। এটা দেখলে আমরা বুঝতে পারি খুব সহজেই যে এখানে উত্তর দেওয়া আছে পুরো অধ্যায়ের। তা আমরা আমাদের ক্ষেত্রে মানে অনলাইন ক্লাসে আমরা যে ব্যবহারটা করব, বিশেষ করে আমি বলে থাকি আপনারা অন্ততপক্ষে মিউট এবং আনমিউট এই যে আইকনটা আছে এটা আপনারা প্রত্যেকেই ব্যবহার করবেন যথোপযুক্ত ভাবে। কারণ আপনার সুযোগ রয়েছে লাইভ সেশন, এখানে আপনার সরাসরি কথা বলার সুযোগ রয়েছে। আপনি আপনার যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়, একটা স্লাইড শেষে বা একটা টপিক শেষ করার পর আমি যখন জিজ্ঞাসা করব যে এই বিষয়টা আপনি বুঝতে পেরেছেন কিনা, আপনি যদি বুঝতে না পারেন আপনি নির্দ্বিধায় আপনি নিজেকে আনমিউট করে কি করবেন, আপনি আপনার প্রশ্নটা জিজ্ঞাসা করবেন। এরপরে আপনি কি করতে পারেন, আমাদের মেসেজ অপশনে গিয়ে আপনি মেসেজে আপনার লিখতে পারেন এবং আপনি হ্যান্ড রেইজ করে আপনি কি করতে পারেন, আপনার যদি কোনো কিছু বলার থাকে নিজেকে আনমিউট আগে করবেন না, আগে হ্যান্ড রেইজ করবেন, এরপরে আপনার নামটা বলার পরে আপনি নিজেকে আনমিউট করে আপনি কথা বলবেন। তো আমরা ক্লাসে যেভাবে আমাদের ক্লাসগুলো করে থাকি কলেজে, ঠিক সেইভাবে অনুরূপভাবে আপনারা যদি চান এই 1 ঘন্টা যদি পরিপূর্ণভাবে আপনি আমাকে দেন, তাহলে আমি মনে করি আপনি মেডিকেল কলেজ থেকে যে ধরনের জ্ঞান পাচ্ছেন, আশা করি এইখান থেকে আপনারা অনেক ভালোভাবেই ওই টপিকটা সম্পর্কে একটা সুন্দর ধারণা নিতে পারবেন, যেটা আপনার ব্যক্তিগত জীবনেও কাজে লাগাতে পারবেন, অবশ্যই পরীক্ষায় তো লাগাতেই পারবেন। কারণ আমরা এখানে সম্পূর্ণ আমাদের ডিএসএমএস কোর্সে যে কয়টা টপিক আছে আমরা সম্পূর্ণ কমপ্লিট করব এবং আপনার মূল্যায়নের সুযোগ থাকছে, আপনার পরীক্ষার সুযোগ থাকছে এবং আপনার অ্যাসাইনমেন্ট হিসেবে আমরা গ্রহণ করব আপনার এই যে ক্লাসটা আপনার কতটুকু ভালো লাগলো। এবং সেই যে ভালো লাগার বিষয়টা রয়েছে, এই ভালো লাগার বিষয়টা আপনি কি করছেন, বর্ণনা করছেন। কোথায়? আমাদের ফেসবুক যে গ্রুপ রয়েছে সেখানে আপনি বর্ণনা করছেন আপনার যে বিষয়টা আপনি বুঝতে পেরেছেন, ওইটাই কিন্তু আমরা অ্যাসাইনমেন্ট হিসেবে নিতে পারি, কারণ মূল্যায়ন তো এখন অনলাইনে। ঠিক আছে, এই অনলাইনে মূল্যায়নের জায়গাটা ঠিক এইভাবে আমরা করব। দেখেন, এতক্ষণ তো আলোচনা করেছিলাম আমাদের
সাধারণত যে বইতে বিশেষ করে আপনার গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন যেখানে 1-2 দিন ক্লাস হয়, এই ধরনের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে বইগুলো রয়েছে সেখানে এই ধরনের আইকন ব্যবহার করা হয়। কিন্তু আমাদের মেডিকেল সেকশনে, মেডিকেল সেক্টর অনেক অনেক আইকন ব্যবহার করা হয়। এখানে আপনারা একটু হ্যান্ড রেজ করে বলবেন এই যতগুলো আইকন আছে এই সবগুলোর অর্থ কি আপনারা জানেন? যে সম্পূর্ণটা জানেন তারা বলতে পারেন যে না আমি এই বিষয়টা সম্পূর্ণরূপে জানি, তাহলে দেখা যাচ্ছে এই আলোচনাটা আমি স্কিপ করব। আর যদি অধিকাংশ মনে করেন যে না আমাদের এটা জানতে হবে, তাহলে আমি ক্লাস শেষে এই আইকন নিয়ে আমি আলোচনা করব। ঠিক আছে? তো আইকনটা আমাদের জানতে হবে, হয়তো আমরা অনেকে জানি, দেখা যাচ্ছে জ্ঞানটা হতে পারে পরিপূর্ণ না, আপনার ব্যবহার হয়তো বা জানি না, কিন্তু আমরা আইকন দেখলে বুঝতে পারি। যেমন হাড় যদি দেখি এখানে ভাঙা একটা জিনিস দেখাচ্ছে, তার মানে এখানে হাড় সংক্রান্ত কোনো তথ্য হতে পারে। তো এইভাবে যদি আমরা চিন্তা করি, এখানে প্রত্যেকটা আইকন দেখলেই আমরা বুঝতে পারি, কিন্তু এর প্রকৃত অর্থে একটা অর্থ রয়েছে এবং তার একটা ব্যবহার রয়েছে। এই পরিপূর্ণ দুটো বিষয় কিন্তু আমাদের ভালোভাবে জানতে হবে, কারণ আজ বাদে কাল আপনি চতুর্থ বর্ষে রয়েছেন, এরপর আপনার ইন্টার্নের পর আপনি একজন ডক্টর হিসাবে নিজেকে কি করবেন, এস্টাবলিশ করবেন। তো নিজের ডাক্তার হিসাবে যদি আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, তাহলে আপনাকে যে বিষয়টা জ্ঞানটা লাগবে সেই বিষয়টা কিন্তু সার্জারিতে আপনাকে অবশ্যই এখান থেকে শিখে নিতে হবে, বুঝে নিতে হবে, প্রত্যেকের নিজ নিজ দায়িত্বে। কারণ দিন শেষে যখন আপনি পেশেন্ট দেখবেন, সেই পেশেন্টটা কার দেখতে হবে? আপনাকেই দেখতে হবে। তখন কিন্তু আমরা আপনাকে হেল্প করতে পারবো না। অনেক সিনিয়র ডক্টর যার সাথে আপনার খুব ভালো সম্পর্ক রয়েছে, সেও কিন্তু আপনাকে এসে হেল্প করতে পারবে না। তো তখন কি করতে হবে? আপনাকে নিজেকেই কি করতে হবে? সেই রুগীটা দেখতে হবে এবং আপনার ফেস করতে হবে সকল ক্রিটিক্যাল সিচুয়েশনে। তখন যাতে আপনি বিব্রত না হন, সেই জন্য এখন সময় হচ্ছে ভালোভাবে প্রত্যেকটা বিষয় বুঝে নেওয়া, শিখে নেওয়া। আজকে আমি যে বিষয়টা আলোচনা করব, আমাদের ওয়েবসাইটে তো অলরেডি দেওয়া আছে আমাদের সিলেবাস, সেখানে আপনারা দেখেছেন। যারা দেখেননি কোনো সমস্যা নেই, আপনারা আমার এই আলোচনা আমি এটা ধারাবাহিকভাবে আমি বলবো এবং আপনারা প্রত্যেকে এই বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারবেন, আমি আশা করছি। তো এখানে মূলত তিনটা বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। এক হচ্ছে বিষ দূষণ, অ্যান্টিসেপটিক মেজার্স, জীবাণুমুক্তকরণ। এই তিনটা বিষয়, মাত্র তিনটা বিষয় নিয়ে আলোচনা করব, কিন্তু এই তিনটা বিষয় কিন্তু অনেক, এর ব্যাপ্তিটা অনেক বড়। বিষ দূষণ, বিষ কথাটা আমরা জানি না এমন কেউ এখানে নেই, আমরা প্রত্যেকেই জানি বিষ কি। তো আমি মূলত আলোচনা করব দূষণটা। তাহলে বিষ দূষণ হলো এমন একটা অবস্থা যেখানে বিষ একটি পরিবেশে উপস্থিত হয়, মানুষের স্বাস্থ্যের জন্য সেটা হুমকির স্বরূপ হয়। দেখেন এই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, একজন, আপনারা একটু বলেন শিল্প বর্জ্য, এখানে ছবিতে কি দেখা যাচ্ছে কাইন্ডলি একটু বলবেন। নিজে একজন হ্যান্ড রেজ করেন, আপনি আনমিউট করে আপনি একটু কাইন্ডলি একজন বলবেন যে এখানে কি দেখতে পাচ্ছেন, তাহলে আমার জন্য আলোচনা করতে খুব সুবিধা হবে। জাস্ট কি দেখতে পাচ্ছেন একটু বলেন। আপনারা অংশগ্রহণ করুন, কারণ এটা লাইভ সেশন, আপনারা যত অংশগ্রহণ করবেন আমাদের আলোচনাটা আরো সুন্দর হবে। আর যদি আপনারা অংশগ্রহণ না করেন তাহলে এটা একঘেয়ে হয়ে যাবে এবং মনে হবে যে আমি শুধু বলেই যাচ্ছি, আপনারা কতটুকু গ্রহণ করতে পারছেন কি পারছেন না সেটাও আমাদেরকে এই সেশন থেকে বুঝে নিতে হবে। তো আমি অনুরোধ করব এমডি ইব্রাহিম স্যার, আপনি কাইন্ডলি একটু বলেন আপনি কি দেখতে পাচ্ছেন। স্যার এটাতে একটা ইট ভাটা ধোঁয়া বাইর হচ্ছে স্যার। খুব সুন্দর। আর আর পরেরটাতে কৃষি জমিতে মাছ পচে আছে। হুম, মাছ এবং পাওয়া যাচ্ছে। পরের ছবি। তারপরেরটাতে স্যার এটা তো বুঝতে পারছি না। ঠিক আছে, কোনো সমস্যা, এটা ঘরোয়া বর্জ্য। তো আমরা প্রথমে দেখেন এখানে কি দেখা যাচ্ছে, বায়ু দূষণ হচ্ছে এবং এই দূষণের কারণে আপনারা দেখেন এখানে যদি ভালোভাবে
কারণ আপনারা দেখেন প্রচুর পরিমাণে ওয়েস্টেজ, অর্থাৎ আপনার আবর্জনা আছে, সেটা বিভিন্ন ধরনের মানে প্রাকৃতিক ভাবে আপনার অনেক কিছু ময়লা আবর্জনা হয়ে গেছে। তো এটা এই কারণে দেখানো যাচ্ছে যে আপনি দেখেন এখানে একটা শিল্পাঞ্চল, অর্থাৎ একটা শিল্প এলাকা, তার দূরে এমন একটা জায়গা দেখাচ্ছে যে জায়গায় অনেক ওই ময়লা আবর্জনা ফেলা হয়েছে। এটা হচ্ছে শিল্প অঞ্চলের যে ময়লা আবর্জনা সেটা এখানে ফেলা হয়েছে। এবং এটা দেখলে আমরা এটা বুঝতে পারছি এটা বায়ু দূষণ সম্পর্কে বলা হচ্ছে, এবং শিল্প বর্জ্য অর্থাৎ শিল্প কারখানার বর্জ্য যেখানে পড়ে সেই জায়গাটার অবস্থা কেমন হয়, সেই জন্য কিন্তু এখানে এটা বর্ণনা করা আছে, দেখা যাচ্ছে। এরপরে দেখেন কৃষি বর্জ্য। কৃষি বর্জ্য দেখা যাচ্ছে আমরা কৃষি বলতে যা কিছু বোঝানো হয় সকল কিছু, কিন্তু ওখানে দেখা যাচ্ছে রাসায়নিক আপনার কীটনাশক এবং রাসায়নিক সার অত্যাধিক পরিমাণে পড়ার পরে বা অন্য কোনো দূষণের কারণে আপনার কৃষি যে বর্জ্য, অর্থাৎ যেগুলো আপনার ওয়েস্টেজ হিসাবে ফেলে দেয়, এই ধরনের ফেলে দেওয়ার কারণে কি হচ্ছে আপনার মাছ মারা গেছে। এখানে দেখেন প্রচুর পরিমাণ মাছ ভেসে উঠছে। আবার এটা হতে পারে আপনার মাছ ঘিরে মারা গেছে, মৎস্য ঘের বা পুকুরে মাছ ছিল সেটা মারা গেছে, সেটা খালে ফেলে দিয়েছে। এবার এই যে ফেলে দিল এই মাছটা আপনার বিভিন্ন পশু আপনার খাবে, যেমন কুকুর হতে পারে, শৃগাল হতে পারে, বা অন্য কোনো বন বিড়াল হতে পারে, এগুলো খাবে এবং তারা আক্রান্ত হবে এবং তারা মারা যাবে। এভাবে বিষাক্ত জিনিস খেয়ে কিন্তু অন্যান্য প্রাণী মারা যায়। এবং আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে আপনারা দেখতে পাবেন কিছু বছর আগে প্রচুর পরিমাণে ফিঙে পাখি কিন্তু কমে গেছিল, যার ফলশ্রুতিতে মানে তার ফলস্বরূপ কি হয়েছে, পোকামাকড় অনেক বেড়ে গেছে এবং আপনার ধানে এর অনেক যে ছোট ছোট পোকা আক্রান্ত হয়েছে, যেমন বিপিএইচ, তারপরে হচ্ছে আপনার যত প্রকার পোকা আছে, কারেন্ট পোকা বলা হচ্ছে, বিভিন্ন পোকার কারণে পামরি পোকা, এই ধরনের পোকা কি হচ্ছে আপনার প্রচুর পরিমাণে হয়েছে এবং কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আশানুরূপ ফসলের ফলনটা পাওয়া যায়নি। এর কারণটা কি ছিল? কারণ প্রাকৃতিক ভাবে আপনার একটা কৃষি জমিতে যে পরিমাণ উপকারী পোকা থাকে, সেই উপকারী পোকা কি করে, ক্ষতিকারক যে পোকা আছে তাদেরকে খেয়ে ফেলে, যার কারণে প্রাকৃতিক ভারসাম্যটা বজায় থাকে, যেটাকে আমরা ইকোসিস্টেম বলছি। বাস্তু সংস্থানে আমরা এটা বারবার করে দেখেছি, পড়েছি। তো আমাদের গৃহস্থালী অনেক বর্জ্য পদার্থ হয়, এটা যদি সঠিক ব্যবস্থাপনা না করা হয় তাহলে কি হয়, এটা দূষণ হয় এবং সেই দূষণের মাধ্যমে কি হয়, মানুষ অসুস্থ হয়ে যায়। এখন আপনারা চিন্তা করতে পারেন আমরা তো মেডিকেলে আছি, আমরা কেন সাধারণ এই বিষয়টা নিয়ে আলোচনা করছি? আসলে দূষণটা সব কিছুতেই হতে পারে এবং আমাদের মূল আলোচনার বিষয়টা হচ্ছে মেডিকেল বর্জ্য বা মেডিকেলের দূষণ। দেখেন আপনি বলবেন যে বর্তমান যতগুলো স্পেশালাইজড হসপিটাল রয়েছে, অত্যাধুনিক যে কয়টা ডায়াগনস্টিক সেন্টার আছে, প্রত্যেক জায়গায় খুব সুন্দর ওয়েস্ট ম্যানেজমেন্টের ব্যবস্থা আছে, কথা সত্য। আপনাকে যদি আপনি নিজে একটা ডায়াগনস্টিক সেন্টারে যদি আপনি অ্যাজ এ কনসালটেন্ট হিসাবে যদি আপনি জয়েন করেন বা অন্য কোনো ভাবে যদি আপনি দেখেন, তো সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে আমরা দেখে থাকি যে বিভিন্ন ধরনের ওয়েস্টেজ বক্স রয়েছে, আপনার ডাস্টবিন রয়েছে, এই ডাস্টবিনে বিভিন্ন কালার রয়েছে। এই কালার দেখে কিন্তু আপনাকে কি করতে হবে, আপনার ওইটা ব্যবহার করতে হবে, কারণ এই মেডিকেল বর্জ্য সব জায়গায় কিন্তু সবকিছু ব্যবহার করা হয় না বা সব জায়গায় সবকিছু ফেলা হয় না। এক একটা ডাস্টবিন এক একটা কাজে ব্যবহৃত হয়। আপনারা একজন বলেন যে এই যে প্রথম ছবিটা, এটা কি কালার দেখতে পাচ্ছেন, একটু বলুন কি কালার দেখতে পাচ্ছেন? এটা কালো কালার। কালো, খুব সুন্দর। আরেকজন বলবেন এটা কি কালার? হলুদ। হলুদ কালার, খুব ভালো। এটা কি কালার? লাল কালার স্যার। লাল কালার। আর এটা সাদা কালার। তো এই যে চারটা কালার, চারটা আলাদা অর্থ বহন করে। আমাদের মেডিকেল ইন্ডাস্ট্রিতে আমরা এইটা ব্যবহার করে থাকি। প্রথমত যে কালো যে ডাস্টবিনটা রয়েছে ঢাকনা যুক্ত, মেডিকেল এটা ব্যবহার করা হয়। এখানে নন ইনফেকশাস যে ওয়েস্টেজ রয়েছে, অর্থাৎ সংক্রামক যে সকল দ্রব্য সংক্রামক নয়, সংক্রামিত হয় না, এই ধরনের দ্রব্য এই ডাস্টবিনে ফেলা হয়। এইখানে হলুদ রঙেরটা ফেলা হয় যেগুলো আপনার ইনফেকশাস কিন্তু খুব মারাত্মক না, স্বাভাবিক আপনার সংক্রমণ হয়, এই ধরনের হতে পারে, গ্লোভস হতে পারে, আপনার বিভিন্ন ধরনের আপনার প্যাড হতে পারে, গজ কাপড় হতে পারে, এই ধরনের জিনিস এখানে
ফেলা হয়। যেমন আপনার একটা পেশেন্ট আসছে, তাকে দেখার জন্য আপনার একটা ডক্টর কি করলো, তাকে মেডিকেলি চেক আপ করার জন্য গ্লোভস পরলো, বা আপনার কোন একটা কারণে তাকে স্পর্শ করা লাগছে, সেক্ষেত্রে ডক্টর কি করলো, আপনি আপনার চেম্বারে কি করবেন, একটা পেশেন্টকে আপনি ফিজিক্যাল এক্সামিনেশন করলেন, তখন কি করলেন, আপনি একটা গ্লোভস পরলেন। সেই গ্লোভসটা আপনি রাখবেন কোন ধরনের ডাস্টবিনে, হলুদ রঙের ডাস্টবিনে। এরপরে আপনি লাল রঙের ডাস্টবিনে কোনটা ফেলবেন, যেটা খুবই সংক্রামক, যেমন হতে পারে সরাসরি রক্ত। এই সরাসরি রক্তটা কোথায় ফেলতে হবে, আমাদের লাল রঙের যে ডাস্টবিনটা আছে সেখানে ফেলতে হবে। এই বিষয়টা খুবই খেয়াল করতে হবে। দেখা যাচ্ছে বিভিন্ন সার্জারি যেখানে করা হয়, মেডিকেল আপনার যেখানে সার্জনরা কিন্তু আপনার যেখানে ওটি ঘরে কিন্তু আপনার বেশিরভাগ আপনার লাল রঙের ডাস্টবিন ব্যবহার করা হয়, কারণ ওটির যে ময়লা আবর্জনা রয়েছে সেটা সরাসরি আপনার, যেহেতু এটা হাইলি ইনফেকশিয়াস যে অংশটা থাকে, রক্ত সব বিভিন্ন জিনিস, যেটা খুবই সংক্রামক, এটা বিভিন্ন ল্যাবরেটরিতে বিশেষ করে যেখানে আপনার রক্ত পরীক্ষা করা হয় ওইখানেও কিন্তু আপনার এই লাল রঙের ডাস্টবিন ব্যবহার করা হয়। এবং সাদা রঙের ডাস্টবিনটা সাধারণত যেটা সূচালো, বিশেষ করে আপনার সিরিঞ্জ, যেগুলো হাত কেটে যেতে পারে, এই ধরনের ধারালো বস্তু ফেলা হয়। তাহলে আমরা জাস্ট রং দেখে আপনি চিন্তা করতে পারেন, আপনি একজন প্রফেশনাল ডক্টর হিসাবে আপনি কোন একটা হসপিটাল আপনাকে বলা হলো, আপনি তখন যদি এই বিষয়টা আপনার ধারণা থাকে, আপনার তো সব জায়গায় তো লেখা থাকে না যে এখানে এটা ফেলতে হবে, কিন্তু আপনি যদি এই যে জ্ঞানটা, এই জ্ঞানটা যদি আপনার তখন আপনার কাছে থাকে, তখন আপনি কিন্তু আপনার ডাস্টবিন দেখেই কিন্তু আপনি কোনটা কোথায় ফেলতে হবে আপনি বুঝতে পারবেন। কিন্তু আপনি যদি এক ডাস্টবিনে তার এক ডাস্টবিনে ফেলেন, তখন কিন্তু ওটা যারা দেখবে অনেকে কিন্তু নিজেদের, আমাদেরকে তখন কি বলবে, তারা মনে মনে বলবে, হয়তোবা সরাসরি নাও বলতে পারে, বা কোথাও কোথাও বলতেও পারে যে দেখো এই বিষয়টা, এটা সামান্য একটা কমন সেন্সের ব্যাপার, এটা দেখা যাক তার ভিতরে নাই। তাহলে কি হবে, নিজেদেরকে আমরা কি করছি, অন্যদের কাছে ছোট করে ফেলছি। এই সামান্য একটু জ্ঞানটা ভালোভাবে না শেখার কারণে, ভালোভাবে আমরা ক্লাসগুলো না করার কারণে কিন্তু আমরা কি করছি, বিভিন্ন ক্ষেত্রে নিজেদেরকে হেয় করছি অন্যের কাছে। এখন ওই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু এই মেডিকেল বর্জ্য আপনার যখন পরিবেশে ফেলা হয় তখন সব একাকার হয়ে যায়। অর্থাৎ বড় বড় ডায়াগনস্টিক সেন্টার, বড় বড় হসপিটালে আপনার এটা মেনটেন করে, কিন্তু যখন এরা পরিবেশে ফেলে সেটা কি করে, এইভাবে ফেলে। আর এই কারণেই বর্তমান সময় এত রোগ বেড়ে চলেছে। আপনারা দেখুন, একটু ভাবনা চিন্তা করে দেখুন, এই যে মেডিকেল বর্জ্য, এটা আমরা কিছু সময় আগে যখন ওই প্রতিষ্ঠানে ছিল তখন আমরা কি করলাম, এটা খুবই মারাত্মক ক্ষতিকারক বলে আমরা রেখে দিলাম কি জায়গায়, আমার ঢাকনাযুক্ত ডাস্টবিনে। কিন্তু পরোক্ষভাবে যখন এটা ফেলা হলো পরিবেশে, তখন সেটা কি হলো, প্রচুর ময়লা, এটাকে ফেলা হলো কোথায়, পরিবেশে। কোনো কিছু কিন্তু এখানে এটা পুড়াতে হবে না, এটাকে ঢেকে রাখতে হবে এরকম কোনো নির্দেশনা ওইভাবে কিন্তু অনেকেই কি মানছে না। না মানার কারণে কিন্তু বর্তমানে আমরা এত বেশি অসুস্থ হচ্ছি। এখন আমি যে বিষয়টা আপনাকে বলবো যে আমাদের এই জ্ঞানটা কেন দরকার, কারণ বর্তমান সময় এই বিষ দূষণ একটা মারাত্মক মহামারী বা ভয়াবহ রূপ ধারণ করেছে। বিভিন্ন ভাবে পরিবেশ দূষণ হচ্ছে, পরিবেশ দূষণ হওয়ার পরে পরিবেশে বিভিন্ন আমাদের কাছে আসে কি, যে সকল মানুষ আছে তারা স্বাস্থ্য হানি হচ্ছে তাদের, তারা অসুস্থ হয়ে আমাদের কাছে আসছে। এই অসুস্থতার জন্য যে বিষয়টা দায়ী, এই ধরনের দূষণ দায়ী, এবং এই কারণে মানুষের স্বাস্থ্য এখন প্রচুর পরিমাণ হুমকি স্বরূপ একটা দ্বার প্রান্তে এসে পৌঁছে গেছে। আসলে এখন মানুষ বিভিন্নভাবে অসুস্থ হচ্ছে। তাহলে আমরা কি করব, শিল্প বর্জ্য, বিশেষ করে শিল্পজাত বর্জ্য যেমন রাসায়নিক বর্জ্য হতে পারে, সেটা পানিতে ব্যবস্থাপনা করতে হবে। আমরা একজন সচেতন নাগরিক হিসাবে আমরা যেমন মানুষকে সচেতন করব, আমাদের যারা পেশেন্ট আছে তাদেরকে সচেতন করব, এবং তাদেরকে বলবো যে এই ধরনের বর্জ্য কিভাবে ব্যবস্থাপনা করতে হয়। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। আমরা রোগীকে শেখাবো প্রিভেনশন, আমরা প্রিভেন্ট কিভাবে করতে হয়। তাহলে কি হবে, সে নিজের যেমন নিজেরকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারবে, ইমিউনিটি সিস্টেম তার ভালো করতে পারবে। কিভাবে, ভালো
আপনার বিষযুক্ত খাবার খেয়ে কি মানুষ সুস্থ থাকবে? না। বর্তমান সময়ে এত মানুষ অসুস্থ হচ্ছে কেন? এত টিউমার, লিম্ফ নোড এগুলো এত ফুলছে কেন? আপনি যদি একটু খেয়াল করেন দেখেন, একটা ব্রয়লার মুরগি অল্প কিছুদিনের মধ্যে কি হচ্ছে, তাকে অনেক দ্রুত তাকে মোটা করা হচ্ছে। এই যে মোটা করা হচ্ছে তার মধ্যে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হচ্ছে, বিভিন্ন হরমোন ইনজেক্ট করা হচ্ছে। এই হরমোন ইনজেক্ট করার কারণে সে দ্রুত কি হচ্ছে, বড় হচ্ছে। এবার ওই খাবারটা কে খাচ্ছে? বর্তমান মানুষ খাচ্ছে, কারণ পোল্ট্রি মুরগির দাম কম থাকার কারণে অনেকেই খাচ্ছে, এবং ওইটার বিভিন্ন যে ওয়েস্টেজ পদার্থ আছে সেটা বাইরে ফেলে দিচ্ছে, এবং ওইটা দূষণ হচ্ছে, এবং ওইটা পরিবেশে মিশে মানুষ আরো বেশি অসুস্থ হচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে আপনার বার্ড ফ্লু হলো। এই যে বার্ড ফ্লু সহ অনেক আপনার রানীক্ষেত যে রোগটা রয়েছে, এই ধরনের কিন্তু প্রচুর প্রচুর রোগ রয়েছে যেগুলো আপনার কি হচ্ছে, পশু পাখির থেকে মানুষের দিকে আপনার তারা এতে আক্রান্ত হচ্ছে। অনেক রোগ আছে যেগুলো পশু পাখির মাধ্যমে আমাদের মানুষের মধ্যে ছড়িয়েছে। এর অন্যতম উদাহরণ হতে পারে করোনা। কিছুদিন আগে আমরা জানলাম এটা কিভাবে মানুষের দেহে আসলো। প্রথমে এটা কুকুর বা আপনার বাদুর বিভিন্ন ধরনের প্রাণীর মাধ্যমে তাদের শরীরে ছিল, সেটা আমাদের মানুষের শরীরে আসে। কারণ এই যে পশু পাখির থেকে কিন্তু আমরা, যেহেতু তারা আমাদের সাথে থাকছে, তাদের কারণে কিন্তু আমরা অসুস্থ হচ্ছি। তো এই জন্য আমরা কি করব, প্রত্যেককে বলবো, যেমন একটা ফার্মার রয়েছে, কৃষক, সে আপনার কাছে আসে চিকিৎসা করানোর জন্য। তার পেটে ব্যথা, কেন পেটে ব্যথা? ধরেন কোন একটা খাবার খেয়েছে, আপনি তাকে যদি বলেন যে দেখেন আপনি বিষমুক্ত সবজি উৎপাদন শুরু করেন, কারণ দেখেন আপনি যদি এই বিষাক্ত কীটনাশক যুক্ত খাবার যেটা আপনি খাচ্ছেন না, সেই খাবারটা আরেকজনকে বিক্রি করছেন, সে খাচ্ছে। আমরা আসলে কি করি, প্রত্যেকেই সুষম বন্টন করি। কিভাবে? ভেজালের সুষম বন্টন। যেমন একজন কৃষক, সে মনে করে যে আমি শাকসবজি উৎপাদন করব, আমি বিষ দিব না, বিষমুক্ত খাবারটা সে খাবো। সে কি করছে, নিজের টুকু বিষ ছাড়া উৎপাদন করছে, খাচ্ছে, হয়তোবা অনেক সময় নিজেও বিষাক্ত খাবারই খায়। এখন একজন দুধ বিক্রেতা, সে কি করছে, দুধে পানি মেশাচ্ছে। বলা এটাই ভালো যে পানিতে দুধ মেশায়, এটা আরো বেশি ভালো হবে, কারণ এখন দুধে পানি মেশায় না, কারণ পানি বেশি থাকে দুধ কম থাকে। তো এর জন্য বলা যেতে পারে দুধে পানি মেশাচ্ছে। তো এভাবে যদি আমরা বলি তাহলে একজন ফল বিক্রেতা, সে ফরমালিন দিচ্ছে। মাছ বিক্রেতা মাছে আপনার বিভিন্ন বিষাক্ত উপাদান দিচ্ছে, তারাও ফরমালিন ব্যবহার করছে। ফল পাকানোর জন্য কার্বাইড ব্যবহার করা হচ্ছে। এই ধরনের যে কৃষি উৎপাদন বা যে কৃষি পণ্য রয়েছে, সেখানে বিষাক্ত দ্রব্য ব্যবহার হচ্ছে। সেই দ্রব্য খেয়ে মানুষ খুব দ্রুত অসুস্থ হয়ে পড়ছে। আপনি যদি একজনকে পরিপূর্ণভাবে সুস্থ করতে চান, আরোগ্য দিতে চান, তাহলে আপনাকে এই বিষয়টা জানতে হবে, তার মূল কারণটা, কজেশনটা, কি কারণে সে অসুস্থ হচ্ছে। সে পেটে ব্যথায় ভুগছে, কিন্তু কেন পেটে ব্যথায় ভুগছে, সে কি খেয়েছিল, এই বিষয়টা তো আপনাকেই খেয়াল করতে হবে। তো এই বিষয়গুলো আমরা যত ভালোভাবে খেয়াল করব, তত কি করতে পারবো, আমরা মানুষকে আরো দ্রুত সুস্থ করতে পারবো, আরোগ্য করতে পারবো। এখন ঘরোয়া বর্জ্য, আমাদের প্রতিনিয়ত আমরা ঘরে গৃহস্থলী যে সকল সামগ্রী আমরা ব্যবহার করছি, এর মধ্যে অনেক কিছুই বর্জ্য হিসাবে রয়েছে। এবং আমরা দেখা যাচ্ছে পোকামাকড় মারার জন্য আমরা কি করছি, অ্যারোসল ব্যবহার করছি, আপনার হিট ব্যবহার করা হয়, আপনার বিভিন্ন যে তেলাপোকা মারে, ইঁদুর মারার জন্য আমরা কি করি, এক প্রকার বিষ ব্যবহার করি। তো এই জিনিসগুলো তারা ওই ইঁদুরটা খেলো, খেয়ে এসে মারা গেল, বাইরে মারা গেল, আবার ওই বিষাক্ত ইঁদুরটা খালো আরেকটা পাখিতে, সে মারা গেল। তো এভাবে কি হচ্ছে, আমাদের এই ক্ষেত্রে কি আমরা কি এটা দিব না? অবশ্যই দিব, কিন্তু যে প্রাণীটা মারা যাচ্ছে তাদের ব্যবস্থাপনাটা আমাদের করতে হবে। অর্থাৎ মৃত প্রাণীগুলো আমরা মাটি খুঁড়ে ওটাকে কি করতে পারি, ওটা পুঁতে ফেলতে পারি, তাহলে কি হবে, পরিবেশ দূষণ কম হবে। অনেক ক্ষেত্রে আছে অনেক কিছু পুড়িয়ে দিলে দূষণটা কমে যায়। তো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। মেডিকেল অনেক বর্জ্য আছে যেগুলো আমরা পুড়িয়ে ফেলতে পারি, তাহলে তার দূষণটা কমবে। এখন বিষ দূষণের অনেকগুলো স্বাস্থ্য সমস্যা হতে পারে, যেটা আমাদের জানার মূল বিষয়। অর্থাৎ আমাদের কাছে যারা আসছে তারা কি করে, এই বিষক্রিয়া হলে, বিষের সংস্পর্শের কারণে এমন একটা শরীরে অবস্থা সৃষ্টি হয় যেটাকে আমরা বলছি বিষক্রিয়া।
বিশেষ সংস্পর্শে শরীরে বিভিন্ন ভাবে হতে পারে। গ্রামের দিকে আপনার কাজ করছে, গ্রামে একটা প্রচলিত একটা বিষের কথা বলা হয় এরা বিষ, নাম না জানা, অর্থাৎ এটা কেউ জানে না যে কোন ধরনের বিষ, কিন্তু গ্রাম্য ভাষায় বলা হয় এরা বিষ। এটা লাগলে কিন্তু মানুষ প্রচুর পরিমাণ অসুস্থ হয়ে যায়, সেই জায়গাটা আপনার আক্রান্ত হয়, এমনকি পরবর্তীতে সেখানে গ্যাংগ্রিন পর্যন্ত হয়ে যায়, পা কাটা পর্যন্ত লাগে। আপনার গ্যাংগ্রিনের পেশেন্ট আসছে, কিন্তু আপনাকে তো শুনতে হবে যে এটা কিভাবে হলো। ওই কিভাবে হলো সেটা জানার জন্যই কিন্তু আমাদের আজকের সেশনটা। তো দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যা হতে পারে, বিশেষ করে যদি কোনো একজন ব্যক্তি আপনার প্রতিনিয়ত আপনার কীটনাশক স্প্রে করছে, নাকে তেমন কোনো কিছু না বেঁধে, আপনার মাস্ক পরলো না, তাহলে তো সে অসুস্থ হয়ে পড়বে। তার মাথা ঘুরছে, আপনার কাছে একজন কৃষক আসলো, মাথা ঘুরছে, প্রচুর পরিমাণ মাথা ঘুরছে, বমি বমি ভাব আসছে, আপনি ইপিকাক দিলেন বা আপনি কোনো একটা চিন্তা করে একটা মেডিসিন দিলেন, কিন্তু আপনাকে তো শুনতে হবে যে কৃষক যেহেতু আসছে, বর্তমানে যে সিজন দেখা যাচ্ছে ধানের সিজন হতে পারে, সে আপনার কীটনাশক স্প্রে করছে 2 দিন আগে, 2 দিন ওই প্রথম দিন ভালো তেমন সমস্যা হচ্ছিল না, পরের দিন হালকা হালকা সমস্যা হচ্ছে, সে একজন পাশের ফার্মেসি থেকে একটা ওষুধ খেয়েছে, কিছুটা কমেছিল কিন্তু এখন কমেনি, তাই আপনার কাছে আসছে। এরকম হয় কিনা বলুন? ঠিক আছে, আমরা এই বিষয়টা আপনারা খেয়াল করবেন। অনেক সময় দেখা যাচ্ছে কি জন্মগত ত্রুটি, একটা অটিস্টিক বাচ্চা আপনার এখানে আসছে, কিন্তু আপনি ম্যাক্সিমাম সময় যদি তাকে প্রশ্নটা করেন, তাহলে দেখবেন যে ওই মাতৃগর্ভে যখন শিশুটা ছিল, তখন মা বিভিন্ন হয়তোবা পুড়ে গেছে, না হলে তার বিষক্রিয়া কোনো সংস্পর্শে আসছে, অথবা সে অ্যাবর্শন করার জন্য আপনার কি খেয়েছে, ওষুধ খেয়েছে বা পিল খেয়েছে, বা কোনো প্রকার মা কোনো প্রকার মানসিক ট্রমাতে ছিল। এই ধরনের যারা সমস্যায় ফেস করে, দেখা যায় তাদের বাচ্চার যখন জন্মগ্রহণ করে, সেই বাচ্চার ত্রুটি থাকে। তো এই জন্মগত ত্রুটির জন্য কিন্তু আমাদের পাস হিস্ট্রিটা গ্রহণ করতে হবে, এবং এরকম কোনো বিষের কোনো ব্যাপার আছে কিনা সেটা আমাদের খেয়াল করতে হবে। এবার দেখুন, বিষ দূষণের অনেকগুলো স্বাস্থ্য সমস্যা রয়েছে, যেটা আমি একটু আগে বলছিলাম যে পয়জন। এখন শুধুমাত্র যে আমি যে বিষয়গুলো এতক্ষণ আলোচনা করলাম তার মাধ্যমে কি আপনার মানুষ অসুস্থ হয়? আপনারা এই ছবিটা দেখে কি দেখতে পাচ্ছেন একটু কাইন্ডলি একজন বলবেন? একটা বাচ্চা জ্বর মনে হয়। হ্যাঁ, খুব সুন্দর। আর কি দেখতে পাচ্ছেন? আর একটা তো দেখতেছি একটা বাচ্চা মাথায় হাত দিয়ে শুয়ে রয়েছে। হুম। আর বাপাসে? বাম বাপাসে কি পাশে একটা দেখছেন? মেডিসিন সহকারে একটা পিকচার ওকে, ইনজেকশন। খুব সুন্দর। আপনি যেটা বলেছেন খুব ভালো বলেছেন। আসলে এখানে দেখা যাচ্ছে একটা বাচ্চা অনেকদিন ধরে আপনার জ্বরে ভুগছে, মা সুস্থতার জন্য সে তার কপালে পানি হয়তোবা একটা কাপড় দিয়ে ন্যাকড়া ভিজিয়ে তাকে কি করছে, একটা পট্টি দিচ্ছে। এটা আমরা সচরাচর দেখে থাকি। এখানে যে বাচ্চাটা দেখা যাচ্ছে, আপনার ঠোঁটের দিকে তাকান, এটা হচ্ছে একটা জন্মগত ত্রুটি, যেটাকে আমরা বলে থাকি ঠোঁট কাটা যে রোগটা থাকে, আমরা সাধারণত ভাবে গ্রাম্য ভাষায় যেটা বলা হয়। তো এটা একটা নাম রয়েছে, আমি সেটা আলোচনা করব। এবং এইখানে দেখা যাচ্ছে বিভিন্ন বিষক্রিয়া, যেমন আমরা বাচ্চাদেরকে অত্যাধিক পরিমাণে যদি ওষুধ দেওয়া হয়, আপনার ওষুধ বিশেষ করে ভিটামিন পর্যন্ত যদি দেওয়া হয়, তাহলে সেটাও কিন্তু ওই বাচ্চার শরীরে বিষক্রিয়া তৈরি করতে পারে, কারণ ভিটামিন এটা খাবারের থেকে সে পাবে। একটা বাচ্চা যখন মায়ের দুধ সে পান করে, মাতৃদুগ্ধের মাধ্যমে তার মধ্যে সকল ভিটামিন গুলো কিন্তু প্রবেশ করে, এবং পরবর্তীতে সে যখন খাবার খাচ্ছে, ওই খাবারের থেকে কিন্তু ভিটামিন তৈরি হয়। এখন আর্টিফিশিয়ালি যদি তাকে বাইরের থেকে তাহলে ভিটামিন দিতে থাকে, কিন্তু সেটা যদি তার শরীরে গ্রহণ না হয় বা শরীরে যদি অ্যাবজর্ব না হয়, তাহলে কি হবে, তার মধ্যে একটা বিষক্রিয়া তৈরি হবে। এরপরে দেখেন বিভিন্ন ধরনের আপনার যে হাউস হোল্ড যে কেমিক্যাল রয়েছে, বিভিন্ন সময় আমরা ব্যবহার করে থাকি, অনেক সময় বাচ্চারা না বুঝে আপনার অ্যারোসল যেটা স্প্রে করতেছে, আপনার মশা মারার জন্য এসিআর যে বিভিন্ন জিনিস ব্যবহার করা হয়, সে স্প্রে দেখার জন্য সে একটা চাপ দিল, এবং চাপ দিছে এবং তার মুখের দিকে পড়ছে, তাহলে সে কিন্তু অসুস্থ হয়ে পড়বে। এরপরে দেখা যাচ্ছে আপনার অনেকে মাশরুম খায়।
এখন মাশরুম এটা খায়, খেতে দেখলো, রান্না করতে দেখলো, ছোট বাচ্চা বোঝে না, রাস্তার ধারে একটা ব্যাঙের ছাতা দেখলো, সে মাশরুম মনে করে ওটা নিয়ে আসলো বা ওটা সে খেলো, তাহলে কি সে অসুস্থ হয়ে যাবে? তো এভাবে আপনার বিভিন্ন ধরনের অ্যালকোহল জাতীয় যে উপাদান রয়েছে, অনেকে অ্যালকোহল খেয়ে থাকে বা অনেকে আপনার সফট ড্রিঙ্কস খেয়ে থাকে, এগুলো কিন্তু তার মধ্যে বিষক্রিয়া সৃষ্টি করে থাকে। এই বিষয়গুলো আমরা খেয়াল করব এবং বিভিন্ন বিষাক্ত কেমিক্যাল সরাসরি যারা কৃষক পরিবারের সন্তান তারা জানেন যে বাবা মা যে বীজগুলো আপনার খেতে দেওয়া হয় সেটা অনেক সময় ঘরে রাখে। এই ঘরে রাখতে হবে কিন্তু খুবই লুকিয়ে, কারণ এটা বাচ্চারা যদি এটা ব্যবহার করে বা ধরে ফেলে তাহলে কিন্তু তারা অসুস্থ হয়ে পড়বে। তাহলে এইভাবেও কিন্তু আমাদের আমরা অসুস্থ হতে পারি, সেটা খেয়াল করতে হবে। অ্যান্টিসেপটিক মেজার্স, এটা কি? মেজার্স বলতে এখানে বোঝানো হচ্ছে বিভিন্ন উপায়ে আমরা এটা ব্যবহার করে থাকি। কোনটা? যে পদার্থ, এমন কিছু পদার্থ রয়েছে যে পদার্থগুলো আমাদের কি জীবাণু ধ্বংস করে বা জীবাণু প্রতিরোধ করে, এই ধরনের জন্য আমরা বিভিন্ন উপায়ে বিভিন্ন ধরনের মেজার্স ব্যবহার করে থাকি। যেমন হাত ধোয়া, তারপর আমাদের ত্বকটাকে পরিষ্কার করা, কোনো জায়গায় যদি কেটে যায় সেই ত্বকের ক্ষতটা পরিষ্কার করা, সেই জায়গাটা জীবাণু ছাড়ানো বা জীবাণু মুক্ত করা, এবং যে ইনস্ট্রুমেন্ট গুলো আমরা ব্যবহার করে থাকি সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট, এইগুলো যন্ত্রপাতি পরিষ্কার করা। এই যে যন্ত্রপাতি পরিষ্কার করা, জীবাণু যাতে সেটা আক্রমণ না হয়, এই বিষয়গুলো আমরা যে উপাদানগুলো ব্যবহার করছি, যে পদার্থ ব্যবহার করছি ওই জীবাণুটাকে ধ্বংস করার জন্য, ওই উপাদানটাকে আমরা কি বলছি? অ্যান্টিসেপটিক মেজার্স। এখন প্রথমে আমরা হাত ধুই। সব থেকে বড় অ্যান্টিসেপটিক মেজার্স আমরা মনে করি সেটা হচ্ছে পানি, কারণ পানি সকল কিছুই দ্রবীভূত করে ফেলে। এবং উত্তম ভাবে যদি আপনি গরম পানিতে হাত ধোন, অনেক রোগ কিন্তু আপনার ন্যাচারালি কি হয়, ওটা ধ্বংস হয়ে যায় এবং আপনার শরীরের সব থেকে পার্শ্ব প্রতিক্রিয়া কম পানিতে। যদি আমরা বারংবার হাত ধুই, অন্যান্য প্রত্যেকটা রাসায়নিক উপাদান যদি আপনার যতটুকু প্রয়োজন তার থেকে অনেক বেশি ব্যবহার করলে কিন্তু কিছু সাইড এফেক্ট দেখা দেয় শরীরে, কিন্তু পানি তে কিন্তু ওই পরিমাণে ক্ষতি হয় না। এবারে ত্বক পরিষ্কার করা, মুখ ধোয়া, আমরা বাইরে থেকে যখন আসি আমাদের ফেস ওয়াশ অনেকে ব্যবহার করে থাকে। তারপরে আমরা বিভিন্ন যন্ত্রপাতি পরিষ্কার করা, ঘরের যে উপাদানগুলো থাকে, আমরা ঘর পরিষ্কার করার জন্য যা কিছু ব্যবহার করি এগুলো রয়েছে। তো এইগুলো আমরা কি করি? ডিটারজেন্টে পরিষ্কার করি, স্যাভলনে পরিষ্কার করি। এই ধরনের যত উপাদান রয়েছে এগুলো কিন্তু আমরা ব্যবহার করে থাকি। এখন হাত ধোয়া, আপনার একজন কেউ বলবেন যে হাত সাধারণত আমরা কিভাবে ধুলে ভালো হয় বা হাত ধোয়ার পদ্ধতিটা কি? হাত তো আমরা ধুবো, কিন্তু কিভাবে ধুবো? কেউ একটু হাত তুলে বলতে পারেন আপনারা যতটুকু জানেন। ঠিক আছে, আমিই বলছি। আহ আপনারা একটু দেখেন, হাত যেভাবে ধোয়া উচিত, আমরা সাধারণত হাত ধুয়ে ফেললেই কি ধোয়া হলো? না। প্রথমে আপনাকে কি করতে হবে? আপনাকে সর্বপ্রথম আপনি যখন হাত ধোবেন, প্রথমে আপনি কি করলেন? একটু পানি নিলেন, পানিতে হাতটা ভালোভাবে ভিজাতে হবে। এরপরে হাতে সাবান দিতে হবে। আগে পানিতে হাত ভিজাতে হবে, এরপরে পানিতে সাবান দেন বা আপনি হ্যান্ড ওয়াশ দিলেন। এরপরে হাতে হাত দিয়ে ঘষে ফেনা তৈরি করতে হবে। এরপরে আপনি উপর নিচে অর্থাৎ আঙ্গুলের যে ফাঁকা রয়েছে এই ফাঁকাগুলো ভালোভাবে পরিষ্কার করতে হবে, এভাবে পরিষ্কার করতে হবে। এরপরে কি করব? আমরা প্রত্যেকটা নখের ভিতরে কিন্তু আপনার ঘষতে হবে। আমাদের সব থেকে বেশি ময়লা বা সব থেকে জীবাণু কিন্তু এই নখের মধ্যে থাকে, সেই জন্য আমরা কি করবো? ভালোভাবে নখটা ঘষে নিব। এরপরে এই যে ঘষি আপনি করবেন, এটা কত সময় ধরে? 20 সেকেন্ড ধরে আপনি কি করবেন? হাত ঘষবেন। যদি 20 সেকেন্ড ধরে হাত ঘষেন তাহলে কিন্তু অধিকাংশ আপনার জীবাণু যেটা আছে, ব্যাকটেরিয়া আছে, এগুলো কিন্তু মারা যায়। যদি আপনি এতটুকু সময় যদি না দেন তাহলে কিন্তু সেইভাবে তারা কি হয় না, মারা যায় না। তো এই পরিষ্কার যখন আপনি করলেন, 20 সেকেন্ড রাখলেন, এরপরে কি করবেন? আপনি আপনার হাতটা ভালোভাবে পানিতে ধোবেন। এরপরে পরিষ্কার তোয়ালেতে আপনার হাতটা ভালোভাবে মুছতে হবে। এবার মোছার পরে পানির কল বন্ধ করে তোয়ালে বা টিস্যু
আপনাকে পুনরায় ব্যবহার করতে হবে এবং জায়গাটা শুকায় রাখতে হবে। এটাই একটা নিয়ম যে আমরা যে কোনো জায়গাটা ব্যবহার করলে ওইটা পানি পানি করে রাখবো না। অনেক জায়গায় আমরা বিভিন্ন জায়গায় যাই, কিন্তু আমরা কিন্তু যেভাবে শৌচাগার ব্যবহার করতে হয় সেই নিয়মটাই কিন্তু অনেকে ফলো করি না। বড় বড় দেখা যাচ্ছে 5 স্টার হোটেল সহ বিভিন্ন জায়গায় কিন্তু এই ধরনের নিয়মটা তারা অনেকেই মানে। দেখেন, একটা শৌচাগার যেভাবে ব্যবহার করা হয় সেটা যেভাবে আপনি পেয়েছেন আপনি সেভাবে রাখবেন। আপনি যদি শুকনো পান আপনি পরবর্তীতে শুকনো রাখবেন, এটা এক প্রকার এটিকেট। তো আমরা এই ধরনের এটিকেট গুলো কি করব, আমাদের ব্যক্তিগত জীবনে আমরা অর্জন করব এবং আমরা সেটা প্রয়োগ করব। তাহলে সাবান এবং জল, সাবান জল হলো সবচেয়ে কার্যকরী অ্যান্টিসেপটিক মেজার। তো এরপরে অ্যালকোহল দ্রবণ বলতে বোঝানো হয় আপনার আইসোপ্রোপাইল অ্যালকোহল, যেটা আমরা ইথানল বলছি। এটা কি জীবাণু ধ্বংস করতে প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়। অনেক প্রকার আছে না, আমরা যে বলি হ্যান্ড ওয়াশ, যেটা আপনার সরাসরি স্প্রে করে কিন্তু আমরা হাতটাকে মনে করতেছি অ্যান্টিসেপটিক হিসেবে আমরা এটা ব্যবহার করে থাকি। ক্লোরিন ভিত্তিক দ্রবণ, সেটা যে বিশেষ করে আপনার হাইপোক্লোরাইট, এটা কিন্তু জীবাণু ধ্বংস করতে খুবই কার্যকর হিসাবে আপনার ভূমিকা রাখে। তো আমি যে বিষয়টা আলোচনা করছিলাম সেটাই এই। তো আমরা এইভাবে আমরা এগুলো ব্যবহার করবো এবং ক্লোরিনের দ্রবণ, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে এবং প্রয়োগ করতে হবে ব্যবহারিক জীবনে। জীবাণুমুক্তকরণ, জীবাণুমুক্তকরণ কি? জীবাণুমুক্তকরণ হলো এমন একটি প্রক্রিয়া যা সব ধরনের জীবাণু, ভাইরাস ধ্বংস করে। এখন আমরা এটা বলতে পারি যে এটা কি কোন একটা নির্দিষ্ট উপায় হবে? এটা অনেকগুলো উপায় আছে। আমি এখানে সাধারণত ৩টা প্রধান উপায়কে ধরে নিয়েছি, যেটা আমাদেরকে জানার দরকার আছে। এছাড়াও এতটুকু আপনারা লিখলে মোটামুটি একটা নাম্বার পেয়ে যাবেন এই প্রশ্নের জন্য, জীবাণুমুক্তকরণ। দেখা যাচ্ছে 4th ইয়ারে এই বিষয়গুলো যখন আসে আমরা যতটুকু লিখলে মোটামুটি একটা ভালো নাম্বার পাওয়া যায়, আমি সেগুলো তুলে ধরছি। তো এখানে তাপ, আপনার যে সূর্য থেকে যে তাপটা হয় সেই তাপের মাধ্যমে কিন্তু অধিকাংশ জীবাণু ধ্বংস হয়ে যায় এবং এটা মানে সৃষ্টিকর্তা প্রদত্ত, ঈশ্বর প্রদত্ত আপনার সব থেকে বড় জীবাণু ধ্বংসকারী একটি কার্যকর উপায় প্রাকৃতিক। এরপর রাসায়নিক যে বিভিন্ন উপাদান রয়েছে, যেমন ফর্মালডিহাইড, গ্লাইসিরিনের যে বিভিন্ন মিশ্রণ রয়েছে, এগুলো জীবাণু ধ্বংস করে থাকে। তারপরে বিকিরণ, যেটা আমি একটু আগে বললাম। তো বিকিরণের মধ্যে সূর্যের একটা বিশেষ রশ্মি, যেটা হচ্ছে গামা রশ্মি, এই গামা রশ্মিটা ব্যবহার করে আপনার জীবাণু ধ্বংস করা হয়। এটা আপনার বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। তো এই গামা রশ্মির বিকিরণ এটা কিন্তু অনেক মারাত্মক এবং এটা কিন্তু অনেক ক্ষতিকারক। এটা শুধুমাত্র জীবাণু ধ্বংস করে তা না, যদি অতিরিক্ত যদি আমাদের শরীরে গামা রশ্মি পড়ে আমাদের শরীরেও কিন্তু কিছু কি হয়, ক্ষতি হয়। তো আমরা এই বিষয়গুলো খেয়াল করব এবং আমরা এই বিষয়ের উপরে আমাদের কি করতে হবে, আরো অভিজ্ঞতা অর্জন করতে হবে আপনি যেমন চান। আমি এখন দেখাচ্ছি ক্লাসে কতটুকু পড়লে আপনি আরো ভালো করতে পারবেন বা এই বিষয়টা আপনাকে একটা ধারণা দিচ্ছি, কিন্তু আপনাকে যদি এই বিষয়টা অভিজ্ঞ হতে হয় তাহলে আপনাকে আরো পড়তে হবে ক্লাসের বাইরে। তো জীবাণুমুক্তকরণের বিভিন্ন ক্ষেত্রে আমরা এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ জীবাণুমুক্তকরণ আমাদের চিকিৎসা ক্ষেত্রে আমরা সব থেকে বেশি ব্যবহার করে থাকি। কারণ আমরা যদি জীবাণুমুক্তকরণের পদ্ধতি ব্যবহার না করি তাহলে কি হবে, রোগ ছড়ানোর যে প্রক্রিয়াটা ওটাকে রোধ করা যাবে না। এবং জীবাণুমুক্তকরণ যদি আমরা প্রত্যেকটা বিষয়ে, যেমন আপনার একটা সার্জারির পরে কি করা হলো, সকল ইনস্ট্রুমেন্ট আপনার জীবাণুমুক্তকরণ করা হলো, তাহলে কি হলো, ওটা পুনরায় ব্যবহার করার যোগ্য হলো। যদি ওইটা না করা হয় তাহলে কিন্তু ওইটা ব্যবহার করা যাবে না। এবার আপনার খাদ্য যেটা আমরা খাচ্ছি সেইটা প্রক্রিয়াকরণের মাধ্যমে ওই সময় কিন্তু জীবাণুমুক্তকরণ করা হয়, অর্থাৎ প্রিজারভেটিভ দেওয়া হয় যাতে ওই খাবারটা নষ্ট না হয়। এবারে ওষুধ প্রস্তুত করার জন্য যে সকল উপাদান ব্যবহার করা হয় সেখানেও কিন্তু বিভিন্ন শিল্পে জীবাণুমুক্তকরণ বিষয়টা থাকে এবং সেটা ওষুধের নিরাপত্তাকে নিশ্চিত করার জন্য বলা থাকে না এক্সপায়ার ডেট। অর্থাৎ দেখবেন অনেক ক্যাপসুলের মধ্যে
আয়ুর্বেদিক মেডিসিনের মধ্যে ছোট ছোট কিছু উপাদান থাকে যেগুলো কি করে ওটা আর্দ্রতা ধরায় রাখে এবং ওটাকে ভালো রাখতে সহায়তা করে। তো এই ধরনের বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। প্রত্যেকটা উপাদানের আলাদা আলাদা নিয়ম আছে এবং প্রত্যেকটা বিষয় এক এক পদ্ধতিতে কিন্তু জীবাণুমুক্তকরণ করা হয়ে থাকে। তো আমি এতক্ষণ যে বিষয়গুলো আলোচনা করেছি, আপনাদের যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, না হলে আমি মেডিকেল সিম্বল নিয়ে আলোচনা করব। যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। ঠিক আছে, আপনার কেউ হ্যান্ড রেজ করেনি, তাহলে আমি আমার যে পরে যেটা আমি আলোচনা করতে চেয়েছিলাম আমি সেটা করছি, অর্থাৎ সিম্বল। দেখেন প্রথম যে সিম্বলটা রয়েছে এই সিম্বলটা কি আপনার, এই যে সিম্বলটা একজন একটু কাইন্ডলি বলবেন এটা কি দেখতে পাচ্ছেন? হার্ট বার মনিটর আইকন এটা। হ্যাঁ, খুব সুন্দর। এটা সাধারণত কি জন্য ব্যবহার করা হয়? ঠিক আছে, আমিই বলছি। এখানে হয়তো আমি ছোট করে লেখা আছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না। হার্ট বিট মনিটর আইকন। এই যে হার্ট বিট মনিটর আইকন, এটার ব্যবহার কি? এটা মূলত আপনার আমাদের যে স্বাস্থ্য পর্যবেক্ষণ বা চিকিৎসা সরঞ্জামের বিভিন্ন জায়গায়, বিশেষ করে আপনার যেখানে হার্টবিট মনিটর, বিশেষ করে ইকো যেখানে করা হয়, অনেক জায়গায় কিন্তু এই সিম্বলটা থাকে। কেন থাকে? কারণ হার্টবিট অর্থাৎ কার্ডিয়াকের কার্যকলাপ, অর্থাৎ আমাদের যে কার্ডিয়াকের যে 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 স্থানে আপনার কার্ডিওলজি রয়েছে ওইখানে কিন্তু এই মনিটরটা থাকে। এবং আমাদের যে হার্টবিট মনিটর অর্থাৎ হার্ট সংক্রান্ত আপনার বিভিন্ন যারা কাজ করে থাকে এখানে কিন্তু অনেক সময় ব্যবহার করে থাকে। এবং অনেক সময় দেখা যায় বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান, বিভিন্ন স্বেচ্ছাসেবীরা যখন বিভিন্ন কার্যক্রম করে তখন কিন্তু অনেক সময় তারা বিভিন্ন মেডিকেল আইকন ব্যবহার করে থাকে। তো এটার মূলত ব্যবহারের মূল জায়গাটা হচ্ছে কি, এর গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে কার্ডিয়াকে কার্যকলাপ যে পর্যবেক্ষণ করছে সেইটার প্রতিনিধিত্ব করছে এই আইকনটা। অর্থাৎ আপনার কার্ডিয়াকে যদি কোনো প্রবলেম থাকে সেটাকে আমরা এই আইকনের দ্বারা বোঝানো যায় যে ওই সংক্রান্ত বিষয়টা এখানে কি আছে, কার্যক্রমটা হয়। পরের যে আইকনটা এটা আপনারা যদি একটু কেউ একজন বলেন, আরেকজন বলেন এটা কি দেখতে পাচ্ছেন? ফার্স্ট এইড কিট আইকন। খুব সুন্দর। ফার্স্ট এইড কিট, এটা আসলে অনেকের ঘরে ঘরেই রাখা হয়। কারণ এই জায়গা দেখেন একটা প্লাস চিহ্ন রয়েছে। এই প্লাস চিহ্ন আপনার রেড ক্রস বা এরা কিন্তু এই একটি ক্রস প্রতীক ব্যবহার করে থাকে। এটা ক্রস প্রতীক এবং প্রাথমিক চিকিৎসার ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়। দেখা যাচ্ছে আপনার বিশেষ করে এটা সব থেকে প্রচলন হয়েছে রেড ক্রিসেন্টের মাধ্যমে। তারা অনেক সময় এই যে ফার্স্ট এইড যে ব্যবস্থাপনার জন্য যা কিছু তারা এই আপনার একটা বক্সে করে নিয়ে যেত এবং তারা ওইখানে সিম্বলটা ব্যবহার করতো এবং সেখান থেকে কিন্তু আমরা এই সিম্বলটা অনেকেই ব্যবহার করে থাকে। মেডিকেল ফার্স্ট এইড যে কিট, ওই আপনার ফার্স্ট এইড ট্রিটমেন্টের জন্য দেখা যাচ্ছে আপনার কোথাও কেটে গেলে হ্যাক্সোসল, তারপর আপনার গজ কাপড়, ব্যান্ডেজ, এগুলো কিন্তু সবকিছু এর মধ্যে রাখা হয় এবং এটা অনেকেই ফ্যামিলিতে রাখে। অনেকে সচেতন নাগরিক হিসেবে অনেকেই কিন্তু ফার্স্ট এইড কিট আপনার একটা বক্সের মধ্যে রেখে দেয় এবং যে কোনো সমস্যা হলে যাতে ওখানে স্যাভলন মলম রাখে, অনেক অনেক রকম রাখে। তো এটা দেখলে বাচ্চারাও বুঝতে পারে যে না এখানে কি হয়, কেটে গেলে এর মধ্যে আমাদের ব্যান্ডেজ করার জিনিস রয়েছে। তো এরকম একটা বক্স যদি আমরা পরে পরিবারে ব্যবহার করি, ছোটদেরকেও কিন্তু যদি আমরা শেখানো হয় তাহলে তারাও কিন্তু সহজে খুঁজে বের করতে পারে যে না এই সমস্যাটার জন্য ওষুধটা এখানে থাকে। এভাবে কিন্তু অনেকেই এটা পারিবারিক ভাবে কিন্তু আপনার এটা ব্যবহার করে থাকে। আর এটা প্রাথমিক চিকিৎসার জন্য যারা আপনার গ্রাম্য পর্যায়ে যারা ঘুরে তো তাদের কাছেও এটা দেখা যায়, এটা দেখলেই বোঝা যায় যে না এখানে ফার্স্ট এইড এর বিভিন্ন ইনস্ট্রুমেন্ট থাকে রয়েছে। এটা অনেক সময় দেখা যাচ্ছে গ্রাম্য স্বাস্থ্যকর্মী যারা আসে তারা একটা উঠানে বসে, তারা এই বাক্সটা এইভাবে রাখে, ওটা দেখলেই সবাই বুঝতে পারে যে এখানে তাদের জন্য কি আছে। বিভিন্ন ধরনের আপনার দেওয়ার মতন বেশ কিছু জিনিস থাকে তারা যেটা ফ্রি দিয়ে থাকে, এই ধরনের তারা ব্যবহার করে থাকে। এটা একটা বাক্স বা এটা ব্যাগ হতে পারে।
এরপরের আইকনটা হচ্ছে স্টেথোস্কোপ আইকন। এটা সাধারণত আমরা যদি চিন্তা করি, স্টেথোস্কোপ আমরা প্রত্যেকেই জানি যে এটা আমরা চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করে থাকি, এবং স্টেথোস্কোপ আইকনটা আমরা বিভিন্ন ক্ষেত্রে মেডিকেলের জন্য ব্যবহার করা হয়। বিশেষ করে আমরা কি করি, ওর মধ্যে আমাদের এটা শোনার জন্য, আমরা হিয়ারিং আমাদের শুনে আমরা কিন্তু বুঝতে পারি তার হার্টবিটটা কেমন হচ্ছে, তার পালপেশন, পারাকশন, অক্সালটেশন, এই ধরনের যে আমরা ফিজিক্যাল যে এক্সামিনেশন গুলো করি, সেই ক্ষেত্রে বুকের, বিশেষ করে শ্বাস প্রশ্বাসের যদি কোনো প্রবলেম থাকে, কাশির যদি কোনো রোগী থাকে, তার কফ বুকে কেমন জমেছে, এই ধরনের বিষয়টা দেখার জন্য, বোঝার জন্য কিন্তু আমরা কানে দিয়ে আমরা স্টেথোস্কোপ ব্যবহার করে থাকি। এটা মেডিকেলে আপনার অনেক সময় আমরা বুঝতে পারি যে এটা আমাদের স্টেথোস্কোপ আইকন। তো এটা আপনার ব্যবহার করা হয় সাধারণত চেক আপের জন্য, স্বাস্থ্য পরিষেবার প্রতীক হিসাবে এটা ব্যবহার করা হয়। এটা স্বাস্থ্যসেবা পরিষেবার জন্য প্রতীক হিসাবে বিভিন্ন স্থানে, আপনার বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানে, বিভিন্ন মেডিকেল সেক্টর এটা ব্যবহার করা হয়ে থাকে। পরেরটা হচ্ছে আরেকজন বলুন, পরের ছবিটা কি দেখতে পাচ্ছেন এটা? পিল বাটন আইকন। খুব সুন্দর। তো এখানে কি বোঝানো যায়, এইখানে পিল বোতল, অর্থাৎ আপনার একটা বোতলে কিছু পিল আছে, এই আইকন দ্বারা বোঝানো হয় যে ক্যাপসুল সহ এই বোতলের যেগুলো আছে সেটা এখানে সাধারণত ক্যাপসুল হতে পারে বা বড়ি হতে পারে। এই বিষয়টাই কিন্তু বড়ি বা ক্যাপসুল, এটা কিন্তু অল্টারনেট থাকে। এই যে শিশি আছে ওতে বড়িও থাকতে পারে, ক্যাপসুলও থাকতে পারে। সাধারণত এটা ব্যবহার করা হয় ওষুধ প্রেসক্রিপশন বা ফার্মাসিউটিক্যাল যে প্রতিনিধি আছে, তারা কিন্তু এই বিষয়টা আপনার তাদের ব্যবহার করে বিভিন্ন ক্ষেত্রে। পরের যে দেখেন এখানে কিন্তু 3 রঙের রয়েছে, একটা কালো রয়েছে, একটা সাদার মধ্যে রয়েছে। এই যে মেডিকেল ক্রস আইকন, মেডিকেল ক্রস আইকন এটাও আসলে ব্যবহার হয়ে থাকে আপনার আপনার এটি হচ্ছে ক্লাসিক্যাল ক্রস প্রতীক হিসাবে আমরা চিন্তা করে থাকি, এবং প্রায়শই চিকিৎসা পরিষেবা যারা করে থাকে, বিশেষ করে চিকিৎসা যে সুবিধা বা ক্লিনিকে জরুরি পরিষেবা, মানে এই জন্য কিন্তু এখানে কালারটা মেনশন করা হয়। জরুরি যদি বোঝানো হয় তাহলে জরুরি পরিষেবার ক্ষেত্রে কিন্তু আমরা এটা ব্যবহার করে থাকি। কখনো যদি খুব দ্রুত দরকার হয় তাহলে সেখানে আমরা লাল রঙের এটা বোঝানো হয়। এবং সর্বপরিসরে আপনারা একদম শেষে দেখতে পাচ্ছেন মাইক্রোস্কোপ। মাইক্রোস্কোপে আপনার কি করা হয়, মাইক্রোস্কোপ আইকনটা আমরা সাধারণত চিকিৎসা ক্ষেত্রে যদি কোথাও থাকে তাহলে আপনার ওটা বুঝতে হবে যে ওটা ডায়াগনস্টিক বা পরীক্ষাগারের কাজ করা হচ্ছে ওখানে। এবং মাইক্রোস্কোপের আপনার যে আমরা এটা আপনার একটু কাইন্ডলি দেখেন, দেখে বুঝতে পারবেন। এবং আমাদের চিকিৎসা গবেষণাগার, বিশেষ করে ডায়াগনস্টিক সেন্টার, এটা ব্যবহার করা হয়। এবং আপনার বৈজ্ঞানিক বিশেষ করে যারা গবেষণা করছেন বিভিন্ন যে পরীক্ষাগারে আপনার মাইক্রোস্কোপ এটা ব্যবহার করা হয়ে থাকে। তো এই আইকনের বিষয়ে তার কোনো প্রশ্ন নেই? এখানে দেখেন আরো বেশ কিছু আইকন আমি এখানে উল্লেখ করছি, এবং প্রতিদিন ধারাবাহিকভাবে আমি এভাবে কিছু কিছু আইকন আলোচনা করে যাব আমার ক্লাসগুলোতে। কারণ এরপর মেডিকেল অ্যাব্রিভিয়েশন, অর্থাৎ আমার আইকন গুলো আলোচনা হয়ে গেলে আমি মেডিকেল অ্যাব্রিভিয়েশন গুলো আলোচনা করব। এটা হচ্ছে অ্যাম্বুলেন্স আইকন। আমরা এটা দেখেই বুঝতে পারি যে অ্যাম্বুলেন্সের চিত্র দেওয়া আছে, মানে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, জরুরি চিকিৎসা সেবা, হাসপাতালে পরিবহন নির্দেশ করতে কিন্তু এই অ্যাম্বুলেন্স আইকনটা ব্যবহার করা হয়। যেখানে অ্যাম্বুলেন্স রাখা হয় সেই জন্য এই আইকনটা ব্যবহার করা হয়। বা অনেকে এই অ্যাম্বুলেন্স আইকন দিয়ে নাম্বার দেওয়া হয়, মানে অ্যাম্বুলেন্সের নাম্বারটা এটা বোঝা যায় খুব সহজে। সিরিঞ্জ আইকনে আপনার সিরিঞ্জ গুলো এখানে কিন্তু আলাদা আলাদা অর্থ প্রকাশ করে, যে পুরো ফাঁকা থাকলে বা এটার অর্থ কি থাকে, এটা কিন্তু আলাদা আলাদা অর্থ রয়েছে। আমরা সিরিঞ্জের বৈশিষ্ট্য বা টিকা বা চিকিৎসা পদ্ধতি বা ইমিউনো ইনজেকশনের বিভিন্ন প্রতিনিধিত্বের জন্য কিন্তু আপনার সিরিঞ্জ আইকন ব্যবহার করা হয়ে থাকে। ডিএনএ আইকন থাকে, ডাবল হেলিক্স আইকন,
ডাবল হেলিক্স আইকন এটা আমরা ব্যবহার করে থাকি। একটি ডাবল হেলিক্স আইকন আমরা প্রত্যেকেই জানি যে এখানে কি করা হয়, বিভিন্ন ধরনের বিশেষ করে জেনেটিক্স সংক্রান্ত বা ডিএনএ পরীক্ষা বা চিকিৎসা গবেষণার প্রতীক হিসাবে আমরা এটা ব্যবহার করে থাকি। এই বিষয়টা কিন্তু আমরা খেয়াল করব এবং আমরা একটু খেয়াল করলে কিন্তু আমরা এই অর্থগুলো খুব সহজে আমরা ব্যক্তিগত জীবনে যেমন আমরা ব্যবহার করে থাকি, এটা কিন্তু ব্যবহারের জন্য আমরা যখনই এই ছবিগুলো দেখবো এবং আমরা যখন এই ক্লাসটা শুনবো তখন কিন্তু আমরা এটা ভালোভাবে ব্যবহার করতে পারবো। থার্মোমিটার আইকন এবং হসপিটাল বিল্ডিং আইকন, যেটা দেখে কিন্তু আপনারা হসপিটালের একটি ছবি বোঝা যায় এবং হাসপাতাল বা স্বাস্থ্য সেবা কেন্দ্রকে বোঝানোর জন্য কিন্তু এই হসপিটাল বিল্ডিং আইকনটা ব্যবহার করা হয়ে থাকে। থার্মোমিটার আইকনটা ব্যবহার করা হয়ে থাকে আপনার শরীরের তাপমাত্রা মাপার জন্য, বিশেষ করে জ্বর, তাপমাত্রা পর্যবেক্ষণের জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে। এবং সবশেষে যে আইকনটা রয়েছে এটা ব্রেন আইকন, এবং ব্রেন আইকনটা আমরা ব্যবহার করে থাকি কখন, এটা কি শুধু আমরা ব্যবহার করি না, শুধু আমরা ব্যবহার করি না, আপনার স্নায়ু বিজ্ঞান, মানসিক স্বাস্থ্য বা মস্তিষ্ক সম্পর্কিত চিকিৎসা বিষয়ক প্রতীক হিসেবে এটা ব্যবহার করা হয়। এবং যারা মস্তিষ্ক নিয়ে কাজ করছে, মানুষের বিভিন্ন অর্থাৎ ব্রেন নিয়ে যারা কাজ করে তারা কিন্তু এই আইকনটা ব্যবহার করে থাকে। তো অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আপনারা আমাদের সাথে থাকবেন এবং আশা করি আপনারা ক্লাসগুলো যে কয়টা ক্লাস আপনারা দেখছেন, আপনাদের যে বিষয়টা ভালো লাগে সেটা আপনারা আমাদের ফেসবুক গ্রুপে আপনারা আপনাদের মতামতটা দিবেন এবং এই আইকন বা আজকের ক্লাস সম্পর্কে আপনারা একটা বর্ণনা দিবেন, যেটা আমরা অ্যাসাইনমেন্ট হিসেবে ধরবো। ধন্যবাদ সকলকে।